নমস্কার, আজকের গল্প হচ্ছে স্বর্ণরোগের রহস্য। মাস তিনেক হলো চিত্রতারকা বদলি হয়ে এসেছেন ঝিঙেডাঙ্গায় গ্রামে। গোটা চাকরি জীবন গ্রামে গ্রামে ঘুরে কাটাতে চলল। চিত্রতারকা বড় হয়েছেন খোদ কলকাতায় ভবানীপুরে। স্ত্রী ছেলে মেয়ের গেছেন ওখানেই থাকেন। গ্রাম্য জীবন ওদের পছন্দ নয়। চিত্রতারকার ভালো লাগে না দিনের পর দিন পরিজন ছাড়া গ্রামে থাকতে। এর কোনো জানি না কেন কেন মনে হয় এই যদি বেছে নিয়েছে গ্রামে পোস্টিংই দেওয়া হচ্ছে। এর পিছনে রোগা চেহারা তাই শুরু করলো অপরাধী। এত রোগা তারকা পাত্তা নিতে দেবে না, তাই আজ ঊর্ধ্বতনের কর্তৃপক্ষ তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে। চিত্রতারকা যেসব রেকর্ড আছে অন্যথায় কলকাতার কাছাকাছি অপরাধীদের এলাকায় বদলি হতে পারতেন। একবার সফল হয়ে অভিযান খবর কাগজের নাম পর্যন্ত উঠেছেন তারা। এই থেকে খবরের কাগজ পড়ার প্রতি চিত্রতারকা খুব ঝোঁক। এখানে থানার চিত্রতারকা ছাড়া দুজন কনস্টেবল, দুজন হরিবোলদার সে অস্ত্র নিয়ে দুটো ছটা। চিত্রতারকা কোমরে রিভলভার একটা অচল রফার আছে। এখানে বোঝানো যাচ্ছে জিপ গাড়ি দেওয়া আছে তাকে ঝোলানো হবে। জিপ গাড়ি দেখে আছে থানার সামনে আসে। চলতে চলতে থেমে গেল। তখন ছাড়া তাই ওই ছাড়া চিত্রতারকা সকলেই চলে গেছে থানায়। সব তোমার চিত্রতারকা হরিবোলের স্বপন থাকেন বাকি চলে। হরিয়ে খাতার পর সব চলে আসে। চাকরে বা স্বপন যায় না থানায়। চাকরদের এখান থেকে সেই বড় বড় হয়ে যায়। তাকে বাড়ির অফিসার হচ্ছে থানায় বদলে পাতা। আমি চিত্রতারকায় বসে রোজ পোয়াচ্ছিলাম। পুরোনো একটা খবর কাগজ পড়ছে। গ্রামে নতুন কাগজে আসে না। যারা শহরে আসে তারা কেউ কেউ কাগজে নিতে পারে, কিন্তু সেই কাগজ হাতে তুলে আসে না। চিত্রতারকার কাছে হঠাৎ মহিলা কণ্ঠে, দারোগাবাবু, চিত্রতারকার খবর কাগজ একটা মুখি থেকে নামান। সেখানে সামনে দাঁড়িয়ে আছে সাদা পড়াটা কোমরে যাওয়া একটা বুড়ো। চিত্রতারকা বলে, হ্যাঁ রে, হ্যাঁ বলুন। আমার মানিক দুদিন হয়ে গেল খেতে আসে না। ওর মনে হয় না যেন মৃত্যুকে ধরে নিয়ে গেছে। পুলিশ তখন চলে গেছে। চিত্রতারকা হাজির দিন বসে আছে। চিত্রতারকার বউকে জিজ্ঞাসা করলেন, মানিক আপনি কে হয়? কেউ না, তবে ও আমার রক্ত সম্পর্কে চেনা আপন। কথাটা ঠিক ধরতে পারবেন না? চিত্রতারকা বললেন, সে হয় না, বুঝলাম। চিত্রতারকা আপনার বাড়িতে থাকেন নাকি খেতে আসে? না, আমাদের বাড়িতে থাকেন কেন? সে পুকুরে শুধু দুপুরে একবার খেতে আসেন, দুদিন পর হয়ে গেলে আসবেন না। আর মাথাটা জিতছে। চিত্রতারকা পুকুরে ধামার কাছে সে মাছ বাড়িতে খেতে আসবেন না। তবু চিত্রতারকা বললেন, আপনি কি মাছের কথা জিজ্ঞেস করছেন? আপনার পুকুরে রোজ কটা আসে? আপনার খবর দাদা নাম দিয়েছেন? মানিক, না গো, আজকে গোয়ালা পিঠের ওপরে হলুদ আভা। খিদে পেলে সে শিগগির দুয়ারে ধাক্কা দিয়ে মারে। গোয়ালাদের শব্দ আসে না। চিত্রতারকা তারপরে স্বপন বলল, স্যার বুড়িমা আজকে আমি কথা বলেন প্রসাবের এখানকার লোক বলে প্রফেসর বললে চেনা, সে মনে করতে পারছেন না। চিত্রতারকা ঝামেলাটা এড়ানোর জন্য বুড়িমাকে বললেন, আজকে আমি পুলিশের কাছে নয়, তুমি হচ্ছে ডাকাতি খুনি ধরা, আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। বুড়িমা কমে যায় না, সঙ্গে সঙ্গে বললে, আজকে আমি তোমাকে মানিককে খুঁজে দেবে বললো। মানিক জোর করে বললো, আজকে আপনি নিশ্চিন্তে মানিককে চুরি করে হয়েছে জানতে চাইলে চিত্রতারকা বুড়ি বলল, নিশ্চিন্ত থানায় এলেন, তোমায় খুঁজতে হবে? মানিক উঠলেন, কেন? সরকার তোমার এইসব জন্য তুমি বাড়িতে থানায় পড়াতে রোজ বসে রোদ পোয়াবে। সেখানে আবার বুড়িমা সেখান থেকে যতই নিরীহ মনে হয়েছিল ততটা নয়। ভিতরে দেখে বেশ আছে। চিত্রতারকা নরম গলায় বুড়িমাকে বললে, আপনি বাড়ি যান, আমি এখন দেখে নিয়ে যাই কী করা যায়। চলে যায় করতে দুদিনের মধ্যে খুঁজে যেতে হবে। আমরা মানিককে বলে বাড়ি ঘুরে গিয়ে হাঁটা দেবো। চিত্রতারকা আপনকে জিজ্ঞাসা করলে, গোসাই সেই কেমন দেখতে? আমার বলবো, ছোটোবেলায় চিড়িয়াখানায় হয়তো দেখেছিলাম, এখন আর চেহারা মনে পড়ছে না। আপন বললো, ঠিকই বড় বড় হয়ে গেছে, তবু ভাবুন এটা সাপ। তাহলে ওই সাপ হচ্ছে কেন? সাপের সঙ্গে মিল কোথায়? চিত্রতারকার প্রশ্নে স্বপন উত্তর দিল, সাপের মতো এক জীবটা ছেড়া হয়, সে তোমার সাপের কোনো ফোর্স করবে? স্বপন কথাটা শেষ করেই বললো, গেট খুলে দিয়ে যাবো। এ প্রজাপতিবাবু রোজকার মতো মাথায় হ্যাট পরে পরনে সেখানে আমার দুটো পরে আছে ক্যামেরা। সেখান থেকে থানায় আসবে না। প্রজাপতিবাবু কাছে আসে। চিত্রতারকা বললে, আজকে আমি গলায় সাথে, আরে আসুন আসুন, ভাবলেন আপনাকে সঠিক সময়ে পাঠিয়েছে আপনাকেই, তাই আমি এখানে স্বপন হাতে চা খেতে এলাম। তাই কোনো থামায় এসে চা হয়, তাই কোনো খবর পর্যন্ত হয় না। স্বপন চলে গেল, দেওয়া হবে তোমায় বসতে। প্রজাপতি স্বপন চলে গেলে চা বানাতে। প্রজাপতিবাবু সে আর প্রবীণ, সে নামটা আর গ্রামের লোক দিয়েছে। ভদ্রলোক একবার উপরে যদি ভেঙে গেলে সে আসবে কীট পতঙ্গে ছুটে করে দেয়। এবার প্রাণী জগৎ থেকে নিয়ে রিসার্চ করছি। পরের গল্পটা হচ্ছে দেশমাতৃকা।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। হিসেবে আকাশবাণী সদর দপ্তরে মুম্বাই এক বহুতল বাড়িতে ইফতার স্বামী কলকাতায় দ্বারকা সেই বাড়িতে নিজের অফিস খুলে বসেছে এক মনে দৃষ্টান্ত বসে রয়েছে। এমন ঘটনা ইতিহাসে কখনো ঘটেনি, তবে ব্যাপারটা যদি সত্যি হয়ে যায় পৃথিবী জুড়ে সেরকম আছে ধুলায় মিশে যাবে। ঘটনা সূত্রপাত কিছু আসন্ন মিলনকে কেন্দ্র করে আগামী সপ্তাহে সে মিলন হবে। ছবিগুলো সচিনচন্দ্র ভৌমিক, তার সম্পর্কে খুব অল্প জানা গিয়েছে, প্রায় পরিচয় নেই শিল্পী। এটুকু জানা গিয়েছে ব্রিটিশ পুলিশের সরকারের শিল্পী ছদ্মবেশে তিনি নাকি একবার এমন সময় সব হয়ে গেছে পুলিশে আজকে পারবো না, সবার সকলেই ভুলে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে ৭৮ বছর কেটে গিয়েছে। এই শচীনচন্দ্রের ছবি হাতকে সূর্যের মুখ দেখেননি কখনো। কয়েক মাস হঠাৎ সন্ধানে শচীনচন্দ্র ১০০ বছরের পর ১০০ বছর সবার কাছে, কিন্তু সেই আন্তর্জাতিক এক দীর্ঘ জীবন সে আর এক জগন থেকে শুরু হয়ে গেছে। দেশে বিদেশে ব্যক্তিগত ছবি সংগ্রহ হচ্ছে বড় বড় আর্টিস্টই, তাদের কী বলতে চায় তাদের বিশেষ করে শচীনচন্দ্রের ভৌমিক তাদের দেশের মাতৃকা, ওখানে কোনো উত্তরাধিকারী খোঁজ পাওয়া যায়নি। তবে ছবিগুলি যে সরকারি মর্যাদা ছিল সেই সরকারি ছবিগুলো সেই সংগৃহীত ত্রাণ ছবিগুলো আসবে। এই দেখো বলে আছে মুম্বাইয়ে ছবিগুলো নিলাম করবো। কয়েকদিন আগে রাহুল দারোগা আমার একটা হ্যাসকোটের কাছে আমি অনির্বাণ সেনগুপ্ত নামে রচনা ব্যক্তি সেই ইসলাম এখানে গুরুত্ব আমি ভুয়ো ইসলাম কত জানি অনির্বাণ দায় বলে আমি শচীনচন্দ্র ভৌমিকের আঁকা দেশের মাতৃকার নকল, আমি দেশের মাতৃকার তার কাছে আছে। আজকে আমি আসল দেশের মাতৃকার দাবি করব। তো অনির্বাণ সেনগুপ্ত হিমালয়ে এবার নিলামে উঠে যাবে আর দেওয়া হবে না। আর প্রথমে দেখা হয় ছবির ইতিহাস, এর আগে কারুর ব্যক্তি সংগ্রহ করা ছিল, তাই তাদের কি আর আচ্ছা দেশের মাতৃকায় হচ্ছে সবসময় কিছুই নেই। তাদের মধ্যে আজকে আমি 7টা ছবি, প্রত্যেকটা ছবির পেছনে একটা তারিখ সমেত করে সিলমোহর দেওয়া হয়েছিল। এটা 8টা ছবি বাজেয়াপ্ত তারিখ হয়েছে, সিলমোহরে একাই ছিল। এরপর কিছু শিল্পী আঁকা সেটা সেই কুড়ি হয়ে গেছে, তার মধ্যে ব্রাক বিশ্বাস করা আজকে আমি যাচাই করা, তাদের মধ্যে আজকে আমি 8 ছবি শিল্পীর আঁকা। তাছাড়া বয়স আজকে রঙে সে পড়েছে ইত্যাদি গলত নয়, এসব টেকনিক্যাল কিছু জিনিস হয়, রঙের কেমিক্যাল এরকম ইত্যাদি এ নিয়ে ছবির অনেক গোপন রহস্য যেমন শিল্পের আগে ক্যানভাস ছবি একেবারে চাপা দিয়ে নতুন ছবি এঁকেছেন, হামেশাই হ্যাট পরে থাকেন। তাদের মধ্যে আজকে আমি বিশেষজ্ঞ তিনি আমাকে শচীনচন্দ্রের ব্যক্তিগত নন। 18 বছরের 5টা ছবি এখন প্রমাণ হয়ে গেছে শচীনচন্দ্রের প্রথম আঁকতে শিখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে চাপা এঁকেছে, কিন্তু দেশের মাতৃকা তাই সবচেয়ে বড় প্রমাণ হলো শিল্পীর সই। আজকে আমি স্কুলে আলোচনা নকল করে অতি সামান্য ভুলও করবে ফেলবে, বিশেষত ছবি আঁকতে মধ্যে ত্রুটি হবে না, ব্যাপারটা বুঝতে নির্ধান্ত হয়ে গেল। অকেশন নিয়ে যাবে শচীনচন্দ্র বললে আজকে আমি সে বল, তারপরে অনির্বাণ সেনগুপ্ত ভুয়ো করে ভেবে ভাবলে রাহুল দারোগা আজকে আমি মনে করেনি কিছু দারোগা কপালে দুশ্চিন্তার ফাঁস ফেলে গেছে অনির্বাণ সেনগুপ্ত। পরের ইমেল দেখতে পাচ্ছেন কি যথেষ্ট, আমি কথাটা বিচার করে দেখুন, এখান থেকে অনলাইন দিয়ে দেখতে পাচ্ছি দেশের মাতৃকা নিলাম করার জন্য আপনি কি আপনাকে দ্বিতীয় থেকে প্রদান করা হবে ভারতের রবিস্টার অর্থাৎ 15 আগস্ট 1947 সালে দেশের মাতৃকার একটা টেলিফোন এর যে প্রতি অপারেশন নকল দেশের মাতৃকাকে গোটা পৃথিবীর কাছ থেকে আমি নিয়ে যাবো মনে রাখবেন। এই যাচাই করা আজকে আমি আপনাদের দিয়েছেন ভারত সরকার, সুতরাং দেশের সঙ্গে তা জড়ানো আছে, এর সঙ্গে ইসলামীদের ভুয়ো নয়। তুমি আজকে আমি পাঠানো হয়েছে সদা নিয়ে একটা তোমাকে সে নিয়ে যাবে, তাদের মধ্যে আমি ক্যালেন্ডারের পাতা এটা হলো আগস্ট 1947। আজকাল দেশের মধ্যে খুব সহজেই এই যে একজনের ছবি দেওয়া হয়েছে, তাদের মধ্যে আর কি দেওয়া হবে। রাহুল দারোগা বললে আজকে আমি দিতে পারবো না, তাদের মধ্যে আজকে নিচের অনুসন্ধান সংক্রান্ত উত্তর আছে, আজকে আমি সোজা চলে এসেছি দারোগার চেয়ারের কাছে। তাই আজকে আমি আজকে আর 1947 সালে তোলা সেই 100 বছরের আগেকার বাজেয়াপ্ত করেছে নিজে এই ছবিটা 1947 সালে ফুল তুলবে কী করে, আর নিশ্চিন্ত তুমি দেশের মাতৃকায় যে হতে পারে ওই ছবিটা নকল, কেউ আমাদের বিভ্রাম করার চেষ্টা করছে। ঠিক যেমন আমার মনে হয়েছিল স্যার আমার কাছে ইমেল পাঠানো হবে, কিন্তু প্রথমে অরিজিনাল দেশের মাতৃকার বদল করবে, তারপর ছবিটা তার মধ্যে ফাইল চেয়ার নেবে আর ছবি বসানো হবে। এই দুই ছবি এক
এক এক। এর মধ্যে দেশের মাতৃকার কাছে, সেই দেশের মাতৃকার কাছে দেখেছে, লক্ষ্য করেছে দূরের ছবির মধ্যে তফাৎ আছে। মানে মানে স্যার, আপনি নকল করে আসল ছবি হুবহু আঁকা হবে। এক্ষেত্রে ছবি 80% ও 20% একেবারে আলাদা। একা ছবি আঁকার ধরন, ব্যাক বাস করা সব মিলিয়ে যাচ্ছে ঠিকই। যেমন আজকে আমি এই হুম করে গম্ভীর দাগ বলেছিল, আজকে অনির্বাণ সেনগুপ্ত লোকটা কে জানতে পারলে? মিডিয়ায় বললো হ্যাঁ না, আজকে আমি নামটা নকল হতে পারে। সে বলতো না, বন্ধ কী চায় এখানে, কোনো আছে কি? তুমি একবার দিয়েই এসো, এদের মধ্যে পরীক্ষা করে নেবে আর ছোটোখাটো একটা পয়েন্টও পেয়ে যাবে। হরিন্দ্রনাথ চুপ করে বসে আছেন, মন ভালো নেই তার। জমিদারবাবু বলে দিয়েছেন, খবর পাওয়া গেছে আজকের মধ্যে এই জমিদার এসেছে এই বয়সে, আর তুমি তুমি শরীরচন্দ্রের কোথায় যাবে? আর তুমি আমাকে সতীশচন্দ্র হাতের ভূমি একদিন তোলা ছবি হাতে খুব ভালো, কম বয়সে আর ঘুরে আর রঙের মধ্যে আমি আঁকবেন। তার মধ্যে আজকে শুধু জমি জমা নিয়ে আঁকতে, জমিদারকে নিয়ে বললে আজকে 1 বছরের জমিদার যা যা করতে হবে, তুমি আমাকে বছর লাগবে আরও বেশি। এইভাবেই কাটতে এসেছিল, কিন্তু বয়স হয়েছিল সতীশচন্দ্রের, অকাল মানুষ, কিন্তু চাইছিলেন শেষ বয়সে এসে কোথাও সেতু হতে। সে বললো আজকে জমিদারের এমন মনে থেকে ধারণা করেছে যে অনির্বাণ শিল্পের কত জানে। সতীশচন্দ্র বলেছিলেন আমি বাকি জীবনটাই জমিদারে কাটিয়ে দেবো, আর এই বাড়িতে আমি দিয়েছিলাম সতীশচন্দ্রের জন্য। সঙ্গে সেখানে মাসিক অনুদান দিতেন। অনির্বাণ ছেলে বললো আদিত্যনাথ, তাদের বললে জমিদার, তাদের চেয়েছিলেন সতীশচন্দ্রের নিয়ে ছবি আঁকা থেকে, কিন্তু সতীশচন্দ্র চেয়েছিলেন পাশ্চাত্য সেখান থেকে গ্রাম্য বাংলা প্রকৃতি যেমন জানেন তেমন ছবি আঁকুন। তেমন আদিত্যদার মোটেও মন ছোট হয়নি। এরপরে সে বললে মারা গেছেন, তারপর জমিদার হলেন সতীশচন্দ্র। একবার কমে গেল, তখন স্বাধীনতা সংগ্রাম চলল। তারপর আজকে আমি সতীশচন্দ্রের ভিতরে সমর্থন করেছে স্বাধীনতা সংগ্রামী, সেও আদিত্যনাথের করা অপছন্দ ছিল। সেই সময় ঘটে গিয়েছে এই ঘটনা। সতীশচন্দ্র নামে এক ঝালক, সে বললে আজকে আগে এক জমিদারের কাছে সবসময় থাকতো, সে আর কিছু চোখে দেখায়নি। সতীশচন্দ্র বললে আজকে একটা তুমি ছবি আঁকো, তুমি আমার অল্প বয়সে, তুমি আমাকে জমিদারের নজর। আজকে আমি সেই ছবি একদিন গভীর রাতে এসে হাজির হলো সতীশচন্দ্রের কাছে। তখন যুব